কেবিন থেকে বাইরে বেরিয়ে এসে চুপচাপ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে রওশাদ। বুকটা মোচড় দিয়ে উঠছে, মনে হচ্ছে সবকিছু যেন থেমে গেছে। রওশাদের মনে হচ্ছে পুতুল সুস্থ হলে হয়তো ওকে ছেড়ে চলে যাবে। পরক্ষণেই রওশাদ বিড়বিড় করে বলে উঠল, না, আমি তা কিছুতেই হতে দেব না। বলেই রওশাদ হনহন করে পুতুলের কেবিনে চলে আসে। বেডে অজ্ঞান থাকা অবস্থায় পুতুলকে কোলে তুলে নেয়। সেজেল, ক্যাসপার, জায়েদ হনহন করে রওশাদের পিছু পিছু এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। জায়েদ তো রওশাদকে থামিয়ে জিজ্ঞেস করে ওঠে, এটা কি করছিস রওশাদ তুই? এমন করার কারণ কি? ডক্টরকে কিছু না বলেই এভাবে চলে এলি, তার উপর পুতুলকে নিয়ে চলে যাচ্ছিস যে? রওশাদ রাগি চোখে জায়েদের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আমার পুতুলকে এখানে রাখবো না। আমার পুতুল যেমন আছে তেমনই আমার কাছে থাকুক। তাও তো থাকুক, আমি কিছুতেই ওকে আমার থেকে আলাদা হতে দেব না। সেজেল এবার রেগে যায়। রেগে গিয়ে রওশাদকে বলে উঠল, তুই কি পাগল হয়ে গেছিস? ডক্টর কখন বললো যে পুতুল তোকে ছেড়ে চলে যাবে? আর ডাক্তার তো বলেছে যে পুতুলের মানসিকতায় কিছুটা চেঞ্জ আসবে, আর সেটা স্বাভাবিক নয় কি? রওশাদের মাথা তো এখন কাজ করছে না। রওশাদের মনে হচ্ছে পুতুল যদি ঠিক হয়ে যায় আর বিয়ের দিন যদি ওই অনাকাঙ্ক্ষিত শারীরিক সম্পর্কের বিষয়ে পুতুলের মনে পড়ে, তখন যদি পুতুল রওশাদকে রেপিস্ট মনে করে ছেড়ে চলে যায়, তখন কি হবে? রওশাদ এগুলো ভেবেই আর কারো কথায় পাত্তা না দিয়ে পুতুলকে নিয়ে বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যায়। সেজেল, ক্যাসপার, জায়েদ অনেক আটকানোর চেষ্টা করে রওশাদকে, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। সেজেল তো বিরক্ত হয়ে বেডের উপর বসে যায় আর মাথায় হাত রাখে। আর জায়েদও এসে সেজেলের পাশে বসে। ক্যাসপার চুপচাপ দাঁড়িয়ে আছে, সেই হতে কোনো কথা বলছে না। কারণ কোনো কথা বলতে গিয়ে যদি উল্টাপাল্টা বলে ফেলে, সিরিয়াস সময়ে বোকার মতো কথা বলে ফেলে, তারপর সবাই মিলে উত্তম মধ্যম দেয়। জায়েদের মাথাও এই মুহূর্তে কাজ করছে না, কি করবে বুঝে উঠতে পারছে না। জায়েদ ক্যাসপারের দিকে তাকিয়ে বলে উঠল, ক্যাস, এখন তুই কিছু একটা বল, আমার মাথায় যে কিছু আসছে না। ক্যাসপার প্রথমে আমতা আমতা করলো একটু, তারপর বলে উঠল, আমার মাথায় একটা আইডিয়া তো এসেছে, তবে প্রমিস কর সেটা ফ্লপ আইডিয়া হলে তোরা আমাকে মারবি না তো? সেজেল বলে উঠল, আরে না, মারবো না, বল তো তুই। ক্যাসপার এবার বলে উঠল, আমাদের এখন আন্টির মানে রওশাদের মা এর সাথে কথা বলা উচিত, হয়তো আন্টি রওশাদকে বুঝতে পারবে। ক্যাসপারের কথাটা শুনে হঠাৎ তড়িৎ গতিতে দুজনেই উঠে দাঁড়ালো বেড থেকে। ক্যাসপার তো ভয়ে চোখ বন্ধ করে নেয়, এটা ভেবে আজ হয়তো ওর উপর উত্তম মধ্যম আছে। কিন্তু জায়েদ উল্টো খুশি হয়ে ক্যাসপারকে জড়িয়ে বলল, আরে বাহ, এই প্রথম তুই কোনো কাজের কথা বললি। জায়েদের কথা শুনে ক্যাসপার এবার দাঁত কেলিয়ে হিহি করে বলে উঠল, হ্যাঁ, আমি তো সবসময় কাজের কথা বলি, কিন্তু তোরা তো আমাকে সিরিয়াসলি নিস না। জায়েদ এই কথা শুনে হাসে। এরপর আমরিন বেগমের নাম্বারটা ডায়াল করে কল দেয়। কলটা রিসিভ হতে জায়েদ সালাম দেয়। ওপাশ থেকে আমরিন বেগমও সালামের জবাব দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে ওঠে। সাজাল ক্যাসপার কান পেতে ফোনের ওপাশে কথাগুলো শুনছে। এবার জায়েদ এক এক করে সবকিছু আমরিন বেগমকে খুলে বলে। সব শুনে আমরিন বেগম হতবাক হয়ে যায়। রওশাদ যে পুতুলের জন্য এতটা পাগল তা আমরিন বেগমের ধারণাতেই ছিল না। আমরিন বেগম আস্তে আস্তে স্বরে বলে উঠল, চিন্তা করো না জায়েদ বাবা, আমি আমার রওশাদকে বুঝিয়ে বলবো সব। সাথে সাথে জায়েদ বলে ওঠে, হ্যাঁ আন্টি, একটু ভালো করে বুঝিয়ে বলুন। রওশাদ যে কারোর কথাই শুনতে যাচ্ছে না, আমরা অনেক করে বোঝানোর চেষ্টা করেছি, তাও বুঝলো না। আমরিন বেগম বলে ওঠেন, আচ্ছা, আমি তাহলে এক্ষুনি ওকে কল করছি, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি রওশাদকে বুঝিয়ে বলবো। জায়েদ তখন বলে ওঠে, ঠিক আছে আন্টি। কথা বলা শেষ হলে জায়েদ কলটা কেটে দেয়। তিনজন মিলে শান্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে হয়তো আমরিন বেগমের কথা শুনবে রওশাদ। অন্যদিকে আমরিন বেগম ফোন রেখে পিছনে ঘুরতেই আরমান সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখে। তা দেখে আমরিন বেগম ভয়ে ঢোক গিলে। এতক্ষণ ফোন লাউড স্পিকারে ছিল, অর্থাৎ আরমান সব শুনে ফেলেছে। আমরিন বেগম তা খুব ভালো করেই বুঝতে পারছেন, কিন্তু আরমান কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর আমরিন বেগম তাকে আটকিয়ে আকুতির স্বরে বলে ওঠে, ভাই, আমার ছেলেটা আপনার মেয়েকে বড্ড ভালোবেসে ফেলেছে, এজন্য এমনটা করেছে। তবে আপনি চিন্তা করবেন না, আমি নিজেই রওশাদকে বুঝিয়ে বলবো। তখন আরমান সাহেব বলে ওঠেন, তার কোনো দরকার নেই, আমি নিজেই সুইজারল্যান্ডে যাব, আমার মেয়ের অপারেশন হবে, আর আমি যাব না, আর আমি সেখানে গিয়ে দেখব রওশাদ কি করে আমার মেয়ের অপারেশন করতে আটকায়। এবার আমরিন বেগম হাত জোড় করে আরমান সাহেবের কাছে অনুরোধ করে বলে উঠল,
ভাই, আর যাই করুন না কেন আমার ছেলের থেকে পুতুলকে আলাদা করবেন না। পুতুলকে ছাড়া আমার ছেলেটা যে আর বাঁচবে না, মরে যাবে। আরমান সাহেব কিছুক্ষণ আমরিন বেগমের দিকে তাকিয়ে কিছু না বলেই হনহন করে সেখান থেকে চলে যায়। আর আমরিন বেগম সেদিকে তাকিয়ে শাড়ির আঁচলে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। গভীর রাত, রৌশদের ফ্ল্যাটের ভেতরে মৃদু আলোয় আরামদায়ক বিছানায় জ্ঞান ফিরেছে পুতুলের। রৌশদ ওকে কোলে করে হসপিটাল থেকে সোজা বাড়িতে নিয়ে এসেছে। পুতুল চোখ খুলে নিজেকে রৌশদে করে আবিষ্কার করে। পুতুলের এখনো মাথাটা ভার হয়ে আছে, তবে আশেপাশে চোখ বুলিয়ে পুতুল রৌশদকে দেখেই কিছুটা শান্ত হয়। কিন্তু পরক্ষণেই পুতুলের চোখ যায় রৌশদের হাতের দিকে, যেখানটা দিয়ে গাড়ির কাঁচ ভাঙতে গিয়ে হাত কেটে গিয়েছিল। ব্যান্ডেজ করা থাকলেও সেই ক্ষতস্থানটা চোখে পড়তেই পুতুল কান্না করতে লাগে ফুপিয়ে ফুপিয়ে। বলে ওঠে, পুতুল বর, তোমার লেগেছে তাই না? আমার জন্য লেগেছে তোমার। পুতুল রওশাদের সেই কাটা হাতটা ধরে আর ফোপাতে থাকে। হাতের দিকে তাকাচ্ছে তো একবার ফোপাচ্ছে। পুতুল চোখের জলে রওশাদের হাত ভিজে যাচ্ছে। রওশাদ অত্যন্ত ব্যগ্রতার সঙ্গে পুতুলকে শান্ত করার চেষ্টা করে। বলে ওঠে, আরে পাগলি, কিছুই হয়নি আমার। সামান্য একটু কেটে গেছে, তাতে কি হয়েছে? আমি তো ঠিক আছি, দেখ, আমার খুব একটা লাগেনি। পুতুল এবার বলে ওঠে, তোমার অনেক লেগেছে। ইস, কতটা কেটে গেছে। পুতুল রওশদের মাথায় হাত দেয়, তারপর তার হাতের ব্যান্ডেজ ধরে আরো জোরে কান্না করে ওঠে। বলে ওঠে, তোমার বেশি লেগেছে, তুমি খারাপ, তুমি কেন কাঁচকে মারতে গেলে, এই জন্য তো কেটে গিয়েছে। রওশাদ মৃদু হেসে পুতুলের কান্না থামাতে ব্যস্ত হয়ে আলতো করে তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। তারপর বলে ওঠে, কাঁদে নেই লক্ষ্মী বউ আমার, তেমন কিছুই হয়নি, একটু পরেই ভালো হয়ে যাবে। কিন্তু পুতুল তো অতি সহজে থামবার পাত্রী নয়। পুতুল রওশদের বুক থেকে সরে এসে আবার কাটা হাত ধরে নিজের মুখের কাছে নিয়ে আসে। তারপর ব্যান্ডেজের উপর থেকে বারবার ফু দিতে থাকে। পুতুলের সরলতা দেখে রওশদের চোখে এক অদ্ভুত শান্তির ছোঁয়া ফুটে ওঠে। রওশদ মনে মনে ভাবে, এই ভালোবাসার কাছে সবকিছুই তুচ্ছ। পুতুলকে সুস্থ করার জন্য রওশদ সবকিছু করতে প্রস্তুত, কিন্তু রওশদ এটা কখনোই মানতে পারবে না যে পুতুল ওকে ছেড়ে চলে যাবে বা ভুল বুঝবে। রওশদের ভাবনার মাঝে পুতুল বলে উঠল, তোমার ব্যথা কমানোর জন্য ফু দিচ্ছি। জানো তো, আমার যখন লেগে যেত, কাকিমণি আমার ফু দিয়ে দিত, সাথে সাথে ব্যথা চলে যেত। পুতুল সরল মুখে কথাগুলো বলে আবার ফু দিতে শুরু করলো। রওশদ এবার আর থাকতে পারে না। পুতুলের এই নিষ্পাপ ভালোবাসা বারংবার রওশদের হৃদয়কে গলিয়ে দেয়। রওশদ পুতুলের কোমল হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে চুমু খায় আর বলে ওঠে, আমার আর ব্যথা নেই লক্ষ্মীটি, তোর ফুটে সব ব্যথা হাওয়ায় মিলিয়ে গেছে, আর কাঁদিস না। তুই কাঁদলে আমার বুকটা হাহাকার করে রে পুতুল, আমি যে তোর কান্না সহ্য করতে পারি না। পুতুল মাথা নাড়ে। রওশদ এবার পুতুলকে ঘুমিয়ে যেতে বলে। পুতুল বলে ওঠে, না, আমি এক্ষুনি ঘুমাবো না, তুমি আমার পাশে থাকবে, আমার ভয় করছে যদি আলমা আপু আবার চলে আসে। রওশদ প্রতিউত্তরে বলে ওঠে, আলমা, ও কোথা থেকে আসবে? পুতুল তখন বলে ওঠে, হ্যাঁ, আলমা আপুই তো আমাকে গাড়িতে করে নিয়ে গিয়েছিল, আমাকে ধাক্কা দিয়ে গাড়ির জানালার সাথে লাগিয়ে কপাল কেটে দিয়েছে ইচ্ছে করে। শেষের কথাটা পুতুল কান্না করতে করতে রওশদের কাছে নালিশ করে বলে উঠল। রওশদ পুতুলের কথাগুলো শুনে যেন স্থির হয়ে গেল। আলমা, তার মানে আলমা ওদেরকে অনুসরণ করে সুইজারল্যান্ড পর্যন্ত চলে এসেছে আর পুতুলকে কিডন্যাপ করার মতো সাহস দেখিয়েছে। রওশদের ভেতরে ক্রোধের আগুন জ্বলে উঠল। রওশদ সঙ্গে সঙ্গে বিছানা থেকে নামতে উদ্যত হয়। রওশদের চোখে এখন প্রতিশোধের তীব্র নেশা। বলে উঠল, আমি এখনই যাচ্ছি, ওই মেয়েকে আজ। রওশদ রাগে গজগজ করতে করতে দরজার পানে এগোতে চাইল, কিন্তু কথা শেষ হওয়ার আগেই পুতুল রওশদের হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। ভয় এবং কান্নায় পুতুলের গলা কেঁপে উঠল। বলে উঠল, না, তুমি যেও না পুতুল বর, আমার ভয় করছে, আলমা আপু যদি আবার আসে। পুতুলের ভয় জড়ানো মুখের দিকে তাকিয়ে রওশদের রাগ সব যেন নিমিষেই জল হয়ে যায়। রওশদের কাছে এখন পুতুলের নিরাপত্তা এবং মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাগের মাথায় আলমার খোঁজ করা স্থগিত রেখে রওশদ আবার বিছানায় ফিরে এসে শান্ত স্বরে রওশদ বলে উঠল, ঠিক আছে, যাব না। রওশদ এবার পুতুলের পাশে শুয়ে পুতুলকে নিজের বুকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তারপর আলতো করে পুতুলের কপালে আর নরম চুলে হাত বুলিয়ে দিতে লাগলো।
আর রওশাদের হাত বুলানো ছোঁয়াতে পুতুলের শরীর শিথিল হতে শুরু করলো। রওশাদ এবার ইচ্ছে মতো পুতুলের মুখ, চোখ, গাল এবং গলায় ঘন ঘন চুমু এঁকে দিতে লাগলো, গভীর ভালোবাসায় ভরিয়ে দিতে লাগলো। ফিস ফিস করে রওশাদ বলে উঠল, লক্ষ্মী বউ আমার, ভয় নেই, আমি তো তোর কাছেই আছি। কিছুক্ষণের মধ্যেই পুতুলের শান্ত শ্বাস প্রশ্বাস জানিয়ে দেয় সে গভীর ঘুমিয়ে তলিয়ে গিয়েছে। রওশাদ সাবধানে পুতুলের পাশ থেকে সরে আসে যাতে পুতুলের ঘুম না ভাঙে। বিছানা থেকে ধীরে ধীরে উঠে বারান্দার দিকে যায়, হারুককে কল করে বলে ওঠে, হারুক, পুতুলকে যে মেয়েটা কিডন্যাপ করেছিল তাকে কি খুঁজে পেয়েছিস? রওশাদের কণ্ঠস্বরে উদ্বেগের ছোঁয়া। ওপাশ থেকে হারুক জানালো, না স্যার, সেই মেয়েটা যেন কোথায় হঠাৎ করেই হাওয়া হয়ে গেল। আমরা সব জায়গায় খুঁজেছি স্যার, কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি সব সিসিটিভি ফুটেজও কেউ নষ্ট করে দিয়েছে। রওশাদ এবার গভীর চিন্তায় পড়ে গেল। আলমার মতো একটা মেয়ের একার পক্ষে এত নিখুঁতভাবে সব কাজ করা এবং বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে এসে এত নিখুঁতভাবে সব কিছু করা কখনোই সম্ভব নয়। আবার এত অল্প সময়ে সব কিছু সিসিটিভি ফুটেজও নষ্ট করা আরও অসম্ভব ব্যাপার। তার মানে আলমাকে কেউ একজন পিছন থেকে সাহায্য করছে, কিন্তু সেই ব্যক্তিটাকে? রওশাদ ফুকুচকে অন্ধকারে তাকিয়ে রইল আর বিড়বিড় করে বলে উঠল, এই নতুন শত্রুকে খুঁজে বের করতেই হবে যেভাবেই হোক। এক স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে এমডি বসে আছে আর তার সামনে একটি চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আলমা। আলমা চোখে মুখে স্পষ্ট বিভীষিকার ছাপ, কিন্তু মুখে হাসি রয়েছে। আলমা সম্পূর্ণ উন্মাদে পাগলে পরিণত হয়েছে। ঘরের ভিতরে মৃদু আলোয় আঁধারিতে এমডি শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ ভঙ্গিমায় বসে রয়েছে। আলমা পাগলের মতো হাসতে শুরু করে আর তার হাসি দেখে এমডি দাঁতে দাঁত চেপে বলে উঠল, এত হাসি তোর আসে কোথা থেকে শয়তানি? তোর জন্য আমার প্ল্যান নষ্ট হয়েছে। তোকে তো বলেছিলাম পুতুলকে নিয়ে চলে আসতে আমার কাছে, কিন্তু তুই না করে আমার কথা অবাধ্য হয়ে পুতুলকে মারতে গিয়েছিলি। কি ভেবেছিস এই এমডির চোখ দিয়ে ফাঁকি দেওয়া এতটাই সহজ? কাজের কাজ তো কিছুই করতে পারলি না, উল্টো তোর জন্য আমাকে রওশাদের থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এমডির কথা শুনে আলমা আবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে বিদ্রুপ করে বলে উঠল, যা করেছি বেশ করেছি। আমাকে কি তুই নিজের চাকর পেয়েছিস যে তুই যা বলবি আমাকে তাই করতে হবে? তুই এখনো এই আলমাকে চিনতেই পারিসনি। এমডি তখন বলে উঠল, আচ্ছা তাই নাকি? এখনই বের করছি তোর এই বড় বড় কথা। কথাটা বলে এমডি হাতে চাবুক তুলে নিয়ে আলমার দিকে এগিয়ে এলো। আলমা কিছুটা ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে উঠল, কি 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 করতে চাইছিস তুই? এমডি প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং এগিয়ে এসে আলমার উপর একের পর এক চাবুক বাড়ি মারতে লাগে। আর আলমা ব্যথায় চিৎকার করে ওঠে, এমডিকে থামানোর জন্য অনুরোধ করে, কিন্তু এমডি থামার কোনো নামই নেই। চাবুকের বাড়ি মারতে মারতে এমডি হাঁপিয়ে ওঠে। ততক্ষণে আলমা চেয়ার সহ নিচে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। এমডি এবার কাউকে একটা কল দিল। কলটা রিসিভ হতেই বলে উঠল এমডি, রওশাদের প্রজেক্ট এবার আমাদের নেক্সট টার্গেট। আমি যেভাবে বলছি এবার সেভাবে যেন সবটা হয়। আলমা এদিকে যন্ত্রণায় কাতরাচ্ছে। এমডি কথায় অবাক হয়ে যায় এবং তাকায় তার দিকে। অন্যদিকে জায়েদের বাড়িতে এসেছে সেজেল, জায়েদ এবং ক্যাসপার বসে রওশাদ এবং পুতুলকে নিয়ে আলোচনা করছে। ক্যাসপার মেঝেতে বসে পিৎজা খাচ্ছে। বলে উঠল ক্যাসপার, আমার তো মনে হয় রওশাদই ঠিকই করেছে। ক্যাসপার পিৎজা চিবাতে চিবাতে বলে উঠল কথাটা। সেজেল চোখ কপালে তুলে বলে উঠল, কি বলছিস তুই? একটা অসুস্থ মেয়েকে বিনা চিকিৎসায় বাড়িতে নিয়ে এসেছে, আর এটাকে তুই ঠিক বলছিস? জায়েদ তখন বলে উঠল, সেজেল, রওশাদ ইমোশনাল হয়ে গেছে। ওর মনে ভয় ঢুকে গেছে যে পুতুল সুস্থ হলে ওকে ছেড়ে চলে যাবে। তাদের কথার মাঝে ক্যাসপার এবার বলে উঠল,